তো কাগজপত্র দেখার পর বলেছিল যে যদি ধর্ষণ মামলা নিয়ে আসতো, যদি 100টা ধর্ষণও করতো অথবা এক ট্রাক মদ নিয়েও ধরা খেত, আমি এটা একদিনে ছাড়িয়ে দিতে পারতাম, আমি যাওয়া লাগবে না, আমি যদি আমার পিএস কে পাঠিয়ে দিই, অধীনস্থ কাউকে পাঠিয়ে দিই, ব্যাস মামলা এটা সমাধান হয়ে যাবে। কিন্তু যে মামলা নিয়ে এসেছেন আমরা কিছুতে এই মামলা নিয়ে দাঁড়াতে পারবো না, এটা নিয়ে দাঁড়ালে আমার দলীয়ভাবে ঝামেলা হবে। তো আমার বাবা কষ্ট পেয়ে ওই অনেকের সামনেই বলেছিলেন যে আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে, একজন আলেমের সামনে কিছু করতে পারেন বা না পারেন এমন কথা কিভাবে বলেন, ধর্ষণ মামলা হলেও ছাড়িয়ে দিবেন, তারপর মাদক মামলা হলেও ছাড়িয়ে দিবেন, কিন্তু আপনারা একজন আলেম, আপনারাও বুঝতে পারছেন যে নিরপরাধ ভাবে শুধুমাত্র প্রতিহিংসার শিকার হয়ে বন্দী হয়েছেন, তার পক্ষে কিছু করবেন না। তো আমাদেরকে ওই অনশন করতে হয়েছিল সেদিন যে আমরা ঈদের দিনও কোনো কিছু খাবো না যদি না আমাদেরকে ঈদের নামাজ একসাথে পড়তে দেন, সবাইকে দেখা সাক্ষাৎ করতে দেন। অবশেষে দীর্ঘ আন্দোলনের পর তারা আমাদেরকে এতটুকু অনুমতি দিয়েছে। এরপর একাধিকবার অনশন করতে হয়েছে। কারাগারে যেহেতু অন্য কোনো আন্দোলনের সুযোগ নেই, মিছিল মিটিং সভা সমাবেশ কিছুই চলে না, আমাদের আন্দোলন বা দাবি আদায়ের একমাত্র মাধ্যমে ছিল অনশন। এবং এই অনশনগুলোতেও তারা খুঁজতো যে কেউ লিড দিচ্ছে কিনা, যদি কোনোভাবে লিডারকে শনাক্ত করতে পারতো অনেক নির্যাতন করত। যেমন আমাদের এক কেস পার্টনার মাওলানা মাহমুদ গুনবী, একবার তারা সন্দেহ করলো যে সে মনে হয় অনশনে লিড দিচ্ছে, তো তাকে এত নির্যাতন করেছে, মারতে মারতে তার পা গুলো ফেটে পা থেকে রক্ত বের হচ্ছিল। একজন আলেম হওয়ার পরও কারাগারের ভেতর এভাবে তাকে নির্যাতন করেছে। তো আমরা চেষ্টা করতাম যে কোনো অনশন হলেও যাতে লিডার তারা শনাক্ত করতে না পারে। তো পরবর্তীতে দীর্ঘ আন্দোলনের পর একসময় এতটুকু অনুমতি আমাদেরকে দিয়েছে। কি টাইপের অনশন সেখানে করতেন? অনশন যেহেতু 3 বেলা খাবার সেখানে আসতো, তো আমরা অনশন করতাম যে আমরা কোনো খাবার এখান থেকে গ্রহণ করব না এবং এভাবেই আমরা পড়ে থাকবো, এতে যদি আমরা লাশ হয়ে যাই লাশ হব। বাহিরেও তো যোগাযোগের কোনো সুযোগ ছিল না। হ্যাঁ, মাঝখানে যখন কোর্ট চালু হয়, মানে করোনার ধাক্কাটা কাটার পরে, ওই সময় 2-1জন কোর্টে গিয়ে লয়ারদের মাধ্যমে চেষ্টা করেছে কোনো রিট করা যায় কিনা, আমরা যেরকম মানবাধিকার থেকে বঞ্চিত আছি এবং আমাদের সাথে নির্মম নির্যাতন করা হচ্ছে, এটা কোনো রিট করা যায় কিনা। তো আমরা অনেক দুঃখ পেয়েছি। আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু লয়ার, যার মধ্যে বড় বড় ব্যক্তিও আছে, আমি তাদের নামগুলো নিয়ে এখানে তাদেরকে লজ্জিত করতে চাচ্ছি না, কিন্তু আমার এই কথা শুনলে তারা আশা করি নিজের অপরাধ বোধে ভুগবেন। তাদেরকে অনুরোধ করা হয়েছে, তারা বলেছে না, আমরা আপনাদের পক্ষে দাঁড়িয়ে নিজেদের ইমেজকে আমরা নষ্ট করতে পারবো না। তো আমাদের আসলে এটা করার সুযোগ ছিল না। হ্যাঁ, মাঝখানে একবার খবর কিভাবে যেন বাইরে লিক হয়েছে, কিছু বিক্ষিপ্ত সংবাদপত্রের মধ্যে খবরটা এসেছিল। ওই আসার পরে আলহামদুলিল্লাহ আমাদের সহজ হয়েছে। মানে সাংবাদিকরা চাইলে আসলে অনেক মাজলুমের অনেকভাবে সহযোগিতা করতে পারে। তো ওই খবরগুলো আসার কারণে প্রচুর পরিমাণ সাংবাদিকরা কল দিচ্ছিল সেই জেলারকে, সুপারকে, যেটা তারা আমাদেরকে পরবর্তীতে বলেছে। তো পরবর্তীতে আমাদের এতটুকু দাবি আদায় হয়েছে, সপ্তাহে একদিন আমাদেরকে মেডিকেল ট্রিটমেন্টের সুযোগ দিত, মেডিকেলে নিয়ে যেত দল বেঁধে, আবার ওষুধপত্র যা আছে তা সহকারে ফিরিয়ে দিত। আবার বিশুদ্ধ পানিটারও ব্যবস্থা হয়েছে। আবার দিনে একটা নির্দিষ্ট টাইম, খুবই সামান্য টাইম, ওই বিল্ডিং এর এরিয়ার ভেতরে একটু হাঁটা চলার সুযোগটা হয়েছে।